গল্পের নাম মন মোহনায় ফাল্গুন হাওয়া। লেখিকা নুরুন্নাহার তিথি। সূচনা পর্ব। ভার্সিটির নিজ ডিপার্টমেন্টের চেয়ারম্যান স্যারের থেকে বিয়ের প্রস্তাবে ভরকে উঠল মীরা। শ্রদ্ধেয় বয়োজ্যেষ্ঠ পিতৃস্থানীয় কারো কাছ থেকে এমন প্রস্তাব সত্যি চমকে দেওয়ার মতো। তাছাড়া স্যারের কাছ থেকে তো এমনটা মীরা স্বপ্নেও আশা করেনি। মীরা ঘামছে। কনকনে শীতল রুমেও মনে হচ্ছে সে অগ্নিকুণ্ডের পাশেই বসা, নাকি বাহিরের চৈত্রের তীব্র তাপ রুমের শীতলতাকে ছাপিয়ে যাচ্ছে। কণ্ঠস্বর রুদ্ধ হয়ে আসছে তার। অপর পাশের চেয়ারে বসা চেয়ারম্যান স্যার মীরার জবাবের জন্য অধীর আগ্রহে আছেন। কিছুক্ষণ আগে, প্রায় ৩ বছর পর নিজের ভার্সিটিতে পা দিয়েছে মীরা। ভার্সিটির করিডোরে ঘুরে ঘুরে দেখছে যেসব ফ্লোরে তাদের ডিপার্টমেন্টের ক্লাস হয়, সেখানেও ঘুরে ঘুরে লুকিং গ্লাসে টিচারদের ক্লাস নেওয়া দেখছে। করিডোরে স্টুডেন্টদের বিচরণ, সবার মাঝে নিজেকে দেখতে পাচ্ছে সে। তার অতীতের দুরন্তপনা, হাসি, আনন্দ সব। করিডোরের কেউ তাকে লক্ষ্য করছে না। যে যার মতো মেতে আছে নিজ নিজ বন্ধুদের সাথে। সব দেখে মীরার চোখে জল ভর করল। আলতো হাতে তা মুছে নিয়ে পা বাড়াল ডিপার্টমেন্টের দিকে, টিচারদের সাথে দেখা করতে। পুরনো অনেক শিক্ষকরা চলে গেছেন, কেউ পিএইচডি করতে, তো আবার কেউ অন্য কোনো ভালো অপশন পেয়ে সেখানে। শিক্ষকদের মাঝেও অনেক নতুন মুখ দেখা যাচ্ছে, যাদের সাথে মীরার পরিচয় নেই। সে সবচেয়ে প্রিয় ম্যামদের সাথে প্রথমে দেখা করল। সবাই খুশি। ক্যারিয়ার প্ল্যানিং জানার পর শেষে একটাই প্রশ্ন, বিয়ে কবে করছি? প্রশ্নকর্তার কাছে খুব সহজ একটা প্রশ্ন, কিন্তু জবাবটা উত্তরদাতার কাছে বেশ কঠিন। মীরা মুচকি হেসে বলে, সময় হলে করব ম্যাম। সবার শেষে দেখা করতে যায় ডিপার্টমেন্টের চেয়ারম্যান স্যার প্রফেসর ডক্টর আকবর রেহমান স্যারের সাথে। ডিপার্টমেন্টের সব স্টুডেন্টদের উনি অনেক স্নেহ করেন। সে অনুসারে ছেলে মেয়েরাও উনাকে বেশ শ্রদ্ধা করে। স্যার বেশ আন্তরিক। স্যারের অফিস কক্ষে গিয়ে নিজের পরিচয় দেওয়ার আগেই স্যার বলে ওঠেন, আরে মীরা, কেমন আছো? মীরা মিষ্টি হেসে চেয়ার টেনে বসে জবাব দেয়, আসসালামু আলাইকুম স্যার। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন স্যার? ওয়া আলাইকুমুস সালাম। এই বয়সে আর কতটুকু ভালো থাকি বলো। তাও আলহামদুলিল্লাহ ভালো আছি। তোমার কি খবর? মাস্টার্স শেষ করে 1 সপ্তাহ হলো দেশে এসেছি। চাকরির জন্য অ্যাপ্লাই করেছো? না স্যার, এখনো করিনি। আসলে আমি ইন্ডিয়াতে একটা জব করছি, ছুটিতে এসেছি। বাবা মা খুব করে জোর করলেন, তাই আসলাম। প্রফেসর ডক্টর আকবর রেহমান হালকা হাসলেন। তারপর বললেন, বিয়ের জন্য কি চিন্তা করলে? বাবা মায়েদের এই এক মহাচিন্তা, ছেলে মেয়েদের বিয়ে নিয়ে। জি স্যার, তেমনটাই। তা কবে বিয়ে করছো? মীরা নম্র হেসে জবাব দিল, যখন সময় হবে তখন করব স্যার। আমার বিয়ে নিয়ে অত চিন্তা নেই। বিয়ের জন্য কেমন ছেলে পছন্দ? কোনো পছন্দ আছে নিজস্ব? যার জন্য দেরি করছো? স্যারের এই প্রশ্নে মীরা চুপসে যায়। মনে হচ্ছে স্যার তার মনের কথা ধরে ফেলেছেন। মলিন হয়ে যায় তার মুখশ্রী। নিচু স্বরে বলে, না স্যার, আমার তেমন পছন্দ নেই। ভালো মনের মানুষই যথেষ্ট। ওয়েল, এটা ঠিক, ভালো মনের মানুষ হলে ধন সম্পদ, প্রাচুর্য ও অন্য কোনো কিছুর কমতি থাকলেও সব হার মেনে যায়। আবার অনেকের অঢেল সম্পদ থাকার পরেও খারাপ মনের মানুষের পাল্লায় পড়ে সব শেষ হয়ে যায়। মীরা কিঞ্চিত হাসল। মীরাও স্যারের সাথে একমত। স্যারের একটা মাত্র ছেলে, তাও সুস্থ না, শারীরিক ও মানসিক প্রতিবন্ধী। দেশ বিদেশে ঘুরে স্যার তার ছেলের অনেক চিকিৎসা করিয়েছে, কিন্তু সুফল পায়নি।
স্যারের ছেলে এখন শয্যাশায়ী। মুখ দিয়ে খেতেও পারে না, নড়াচড়াও করতে পারে না। তার স্ত্রীর জরায়ু টিউমারের চিকিৎসার পর আর সন্তান হবে না জেনেও তিনি আরেকবার বিয়ে করেননি। মীরা বলে, জি স্যার। বলে না, দুষ্ট গরুর চেয়ে শূন্য গোয়াল ভালো। প্রফেসর ডক্টর আকবর রেহমান বলেন, মীরা, তোমার জন্য আমার কাছে একটা প্রস্তাব আছে। বিয়ের প্রস্তাব। তুমি ভেবে দেখতে পারো। তুমি কি আমার বাড়ির বউ হবে? আমাদের সকল অপূর্ণতাকে মিটাতে পারবে। থমকে গেল মীরা। চেয়ারম্যান স্যারের কথাগুলো তার অবিশ্বাস্য লাগছে। সে বাকরুদ্ধ হয়ে বসে আছে। আকাশ পাতাল চিন্তা ভাবনা করে চলেছে। কি হলো মীরা? কি ভাবছ? রাজি তুমি? চেয়ারম্যান স্যারের ডাকে ঘোর ভাঙ্গে মীরার। হকচকিয়ে উঠে সে। মস্তিষ্কে সমস্ত কথা জড়িয়ে যাচ্ছে। যেখানে সে গুছিয়ে কথা বলার জন্য স্টুডেন্ট লাইফে ও চাকরিক্ষেত্রে প্রসিদ্ধ, সেই মীরা কথা গোছাতে পারছে না। অবশ্য এটা আজকে তার সাথে প্রথমবার হচ্ছে না। মীরা জিভ দিয়ে ঠোঁট হালকা ভিজিয়ে ঢোক গিলে আমতা আমতা করে বলে, আসলে স্যার, ইট শোকে সময় নাও তাহলে আর ভাবো। তোমার বাড়ির লোকদের সাথে কথা বলে তারপর সিদ্ধান্ত নাও। যেহেতু জীবনের একটা বড় সিদ্ধান্ত নিতে চলেছ। মীরা জোরপূর্বক হেসে এখান থেকে উঠতে চাইছে, কিন্তু কি বলে উঠবে সেটাই ভাবতে পারছে না। মাথা এতটা ফাঁকা ফাঁকা লাগছে, কি বলবে। তখনই কক্ষে পিয়নের আগমন ঘটে। মীরা তড়িঘড়ি করে বলে, স্যার, আজ তাহলে আমি উঠি। ভালো থাকবেন। আচ্ছা। তুমিও ভালো থেকো। আর ভেবো কিন্তু কথাটা। মীরা ওষ্ঠকোণে কৃত্রিম হাসি রেখে বেরিয়ে যায়। স্যারের রুম থেকে বেরিয়ে এতক্ষণ আটকে রাখা অস্বস্তিকর নিঃশ্বাসটা মুক্ত করে। চেয়ারম্যান স্যারের প্রতি থাকা সম্মানের স্তরটা ধীরে ধীরে কেমন যেন ফিকে হতে শুরু করেছে। খানিক এলোমেলো পায়ে ডিপার্টমেন্টাল করিডোর থেকে বেরিয়েই যাচ্ছিল। তখন হঠাৎই কারো সাথে বেখেয়ালিতে ধাক্কা লেগে পড়ে যেতে যেতে বেঁচে যায়। কেউ তাকে ধরেছে। পিটপিট করে মুদিত নয়নজোড়া খুলে নিজের সেভিয়রকে দেখার প্রয়াস করে। তৎক্ষণাৎ ভরকে যায়। এ কি? ডিপার্টমেন্টের সবচেয়ে স্ট্রিক্ট, ফ্রেন্ডলি, মুডি, সমাজছাড়া স্যার তার হাত ধরে পড়ে যাওয়া রোধ করেছে। মীরা ধরফ্রিয়ে সোজা হয়ে দাঁড়ায়। অতঃপর ততলানো স্বরে বলে, সরি স্যার। স্যার, আই ডিডেন্ট নোটিস। ইটস ওকে। নেক্সট টাইম ইউ মাস্ট নোটিস। ওকে স্যার। মীরা দ্রুত ডিপার্টমেন্ট থেকে বেরিয়ে লিফটের বোতামে প্রেস করে অপেক্ষা করতে থাকে। তার হাত কাঁপছে। আজকে কি হচ্ছে এসব? এত অস্বস্তিতে কেন পড়ছে? তখনই আবারও সেই স্যারের কণ্ঠ কানে আসে। তিনি দূর থেকেই জিজ্ঞাসা করেন, হুইচ সেমিস্টার? মীরা ভয়ে ভয়ে পেছনে ঘুরে। অতঃপর ঢোক গিলে ভদ্রতা সূচক একটু এগিয়ে বলে, স্যার, আমি এক্স স্টুডেন্ট। ও, So, that's why I am unable to recall your name. বাট ইউর ফেস ইজ সামহাট ফ্যামিলিয়ার। স্যারের ঠোঁটে হাসির রেখা দেখে মীরার স্বস্তি মিলে। স্টুডেন্ট থাকা অবস্থায়ও এই স্যারের সামনে খুব একটা পড়তে চাইতো না সে। স্যারের ভয়ঙ্কর চোখের চাহনি তাকে অস্বস্তিতে ফেলত। যেন চোখ দিয়েই গিলে ফেলবে। মীরা হালকা হেসে বলে, কেমন আছেন স্যার? I am good.
হাউ অ্যাবাউট ইউ? তুমি শেখরদের ব্যাচে ছিলে তাই না? তুমি ভালো গান গাইতে পারো। রাইট। স্যারের নাম মনে নেই, কিন্তু যতটা মনে আছে তা দেখেও মীরা বলতে বাধ্য এই লোকের স্মৃতিশক্তি প্রখরের চেয়েও প্রখর। মীরা উত্তর দেয়, জি স্যার, আমি মীরা তারান্নুম। স্যার হাসলেন, অতঃপর বললেন, কি করছো এখন? ইন্ডিয়াতে একটা বায়োটেক ল্যাবে আছি। অনেক দিন পর ভার্সিটিতে, আসলে তাই না? তোমাকে দেখেছিলাম করিডোরে লুকিং গ্লাস দিয়ে ক্লাসরুমের ভেতরে উকি দিচ্ছিলে। স্যারের কথা শুনে দাঁত দিয়ে জিভ কাটে মীরা। সে যে এই লোকের ক্লাসেও লুকিং গ্লাসে নজর দিয়েছিল। মীরা লাজুক হেসে বলে, স্যার আসলে এখানে ক্লাস করা, আপনাদের লেকচার সব মিস করছিলাম। এটা তো ট্রু যে স্টুডেন্টরা তাদের স্টুডেন্ট লাইফ তখনই মিস করে যখন তারা স্টুডেন্ট লাইফ ছেড়ে বেরিয়ে আসে। ইয়া ইভেন মি অলসো। যখন আমেরিকায় যাই তখন ইউনিভার্সিটির এরিয়াতেই ম্যাক্সিমাম থাকা হয়। তা তুমি কি দেশে জবের জন্য ট্রাই করছো? না স্যার, এখনো না। ট্রাই করব, ভালো জব পেলে ভেবে দেখব। ওকেই, বেস্ট অফ লাক। ভালো থেকো স্যার, আপনিও ভালো থাকবেন। দোয়া করবেন স্যার। আসি। স্যার হালকা হেসে চলে যান। মীরা আবারও লিফটের বোতাম প্রেস করে। তারপর লিফট আসলে গ্রাউন্ডে নেমে আসে। কিছুক্ষণ সেখানে বসে থাকে। না চাইতেও চেয়ারম্যান স্যারের কথাগুলো মাথায় ঘুরপাক খাচ্ছে। মনের মধ্যে তিক্ত স্বাদ অনুভব করছে। তখনই ফোনের রিংটোন বেজে ওঠে। ব্যাগ থেকে ফোন বের করে দেখে মা কল করেছে। ফোন রিসিভ করে কানে নিতেই ফোনের অপর পাশ থেকে মীরার মা মিসেস মলি জাহান বলে ওঠেন, কোথায় তুই? কখন আসবি? ভুলে গেছিস? আজকে বিকেলে যে তোকে পাত্রপক্ষ দেখতে আসবে। এইবার কিন্তু আমি তোর কোনো তাল বাহানা শুনব না। তোর বাবাকে আর রাগাস না। মায়ের কথা শুনে মীরা পিলারের সাথে মাথা এলিয়ে চোখ বন্ধ করে নেয়। ক্লান্ত স্বরে বলে, আসছি মা। মীরার মা আরও কিছু বলতো, তার আগেই মীরা ফোন কেটে উঠে দাঁড়ায়। এরপর ভার্সিটি থেকে বেরিয়ে সিএনজি ডেকে উঠে বসে। এক সপ্তাহের মধ্যে এই নিয়ে দ্বিতীয়বার সে পাত্রপক্ষের সামনে বসবে। মেয়ের বিয়ে নিয়ে এত তাড়া তার বাবা মায়ের, অথচ মীরার পিঠাপিঠি কোনো বোনও নেই। সিএনজি চলতে লাগলো তার আপন গতিতে। মীরা ক্লান্ত হয়ে বসে পেছনে ছুটে চলা রাস্তা দেখছে। বাহিরে সূর্যের তেজ প্রখর। মনে হচ্ছে সব ঝলসে যাবে, যা তার হৃদয়ের দগ্ধতাকে আরও কাঁচা করে তুলছে। বাড়িতে ফিরে মায়ের বাণী শুনতে শুনতে নিজের রুমের দরজা লাগিয়ে শাওয়ার নিতে চলে যায়। মিসেস মলি জাহান একটু রুষ্ট হলেন। তিনিও নিজের ঘরে চলে গেলেন। শাওয়ারের নিচে বসে মীরা ভাবতে থাকে তার অতীত জীবন। ফাল্গুন হাওয়া এসেছিল মীরার জীবনে। উচ্ছলতা প্রিয় মীরা যেখানে কলেজ দাপিয়ে ভার্সিটির প্রাঙ্গণে মুখর ছিল, যার কণ্ঠে মাধুর্যতা ঝরত। বসন্ত উৎসবে মীরার কণ্ঠে ফাগুনের গান ছাড়া যেন অনুষ্ঠানটা অসম্পূর্ণ। সেই মীরার জীবনে ফাগুনের ছোঁয়া এসে তাকে রিক্ত করে চলে গেল। এই যে প্রকৃতিতে চৈত্র মাস, এখনো অবধি সে বসন্ত বন্দনা করেনি। আমূল পাল্টে গেছে সে। এসব কিছু ভাবতে ভাবতে ডাক পড়ল মীরার। শাওয়ারের নিচে বসে দীর্ঘশ্বাস ফেলে উঠে দাঁড়ালো। তারপর চেঞ্জ করে বেরিয়ে আসলো। বেরিয়ে দরজা খুলে দেখল তার ছোট ভাবি নিধি হাতে শাড়ি নিয়ে দাঁড়ানো। নিধি বলল, নাও ননদি, শাড়িটা সুন্দর করে পরে নাও। মীরা শাড়ির দিকে একবার তাকায়। বেশ সুন্দর শাড়ি, বাসন্তী রঙের জামদানি শাড়ি। রংটা তার এক সময়কার ভীষণ প্রিয়র তালিকায় ছিল।
কিন্তু এই প্রিয় রংটাই এখন তার পরতে ইচ্ছে করে না। মীরা দুর্বল কণ্ঠে বলল, এই শাড়িটা পরব না ভাবি। নিয়ে যাও। নিধি শাড়িটার দিকে একবার ভালো করে দেখে মীরার দিকে তাকিয়ে বিস্ময়ের সুরে বলে, ওমা, শাড়িটা পরবে না কেন? কি সুন্দর রংটা, তোমার গায়ে কিন্তু খুব সুন্দর মানাবে। তাছাড়া তোমার পছন্দের রং বলে কথা। মীরা বিড়বিড় করে বলল, তাই জন্যই তো পরব না। এই রং যে একবার আমার ধ্বংসের কারণ হয়েছে। কি করে ভুলি সব। মীরাকে অন্যমনস্ক দেখে নিধি ওর চোখের সামনে হাত নাড়িয়ে শুধায়, কি হলো, কোথায় হারালে? নাও শাড়িটা পরে নাও। ভাবি, শাড়ি পরার কি দরকার, 3 পিস পরলেই তো হয়ে যায়। নিধি মুখে হাত দিয়ে ভনিতা করে বলে, কি যে বলো না তুমি। যেই তুমি শাড়ি পরার পাগল ছিলে, সেই তুমি কি না শাড়ি পরবে না? শাড়ি পরতে অস্বীকার করছো। শোনো, এসব চলবে না। মা বলেছেন তোমায় শাড়ি পরতেই হবে। মীরা তার ভাবির সামনে থেকে সরে গিয়ে বিছানায় বসে হতাশা মিশ্রিত কণ্ঠে বলে ওঠে, কি লাভ বলো তো? আগেরবারও তো পরলাম শাড়ি, কোনো কি লাভ হয়েছে? অযথাই এসব করছো। আগেরবারের প্রবলেম কি ছিল? মেয়ের বয়স বেশি, শাড়িতে কি আমার বয়স ঢেকে যাবে ভাবি? নিধির চেহারার খুশি ভাবটা নিমিষেই উবে গেল। সে মীরার পাশে এসে বসে অতঃপর মিহি স্বরে বলে, সব সময় এত নেগেটিভ ভাবো কেন? সব সময় তো একই রকম নাও হতে পারে, তাই না? ভালো কিছুও হতে পারে। আগেরবার যেই পরিবার তোমায় দেখতে এসেছিল সেই পরিবার সম্বন্ধে বাবা খুব একটা খোঁজ খবর নেননি। ঘটক বাবাকে মন ভোলানোর কথাবার্তায় ভুলিয়ে ফেলেছিল। ওরা চাইছিল 17-18 বছর বয়সের বাচ্চা মেয়ে। ঘটক এসব আমাদের জানায়নি। তাই তো ঘটকটাই এবার বদলে ফেলা হয়েছে। নতুন ঘটক খোঁজখবর নিয়ে পাত্রের খোঁজ বলেছে। মেয়ের বয়স বেশি এই কথা এবার ঘটককে পই পই করে জানানো হয়েছে। এবার তোমাকে ওসব বিড়ম্বনায় পড়তে হবে না। তাই সুন্দর করে তৈরি হয়ে নাও তো। কথায় আছে, আগে দর্শনধারী পরে গুণ বিচারী। বুঝেছ? আর আমাদের মেয়ের গুণ কোন দিক দিয়ে কম? কোনো দিক দিয়ে কমতি নেই। শেষোক্ত লাইন নিধি একটু মজা করেই বলল। উদ্দেশ্য তার মীরার মুখে হাসি ফোটানো। হলো তাই। মীরা হালকা হাসল। নিধি এবার তারা দিয়ে দেয়াল ঘড়িতে একবার চোখ বুলিয়ে বলল, এই জলদি তৈরি হয়ে নাও তো, বেশি একটা সময় নেই। তুমি একা শাড়িটা পরতে না পারলে আমাকে বলো, আমি পরিয়ে দিচ্ছি। অবশ্য আমি জানি তুমি শাড়ি ভালোই করতে পারো। আমি পরতে পারবো ভাবি। আচ্ছা, তবে আমি গেলাম। রান্নাঘরের কাজগুলো একটু গুছিয়ে দেখি। তুমি কিন্তু জলদি তৈরি হয়ে নিবে, পরে কিন্তু মা এসে আমাকে বকবে। কেন আমি তোমাকে তৈরি করা রেখে রান্নাঘরে গিয়েছি। নিধি উঠে যেতে যেতে কথাটা বলল। মীরা কৃত্রিম হেসে মাথা নাড়ায়। তারপর দরজা লাগিয়ে ধপ করে বিছানায় বসে। ভালো লাগছে না তার। কেন যেন মনে হচ্ছে এইবারও কোনো একটা ঝামেলা হবে। আর তারপর ছেলেপক্ষ তাকে প্রত্যাখ্যান করে চলে যাবে। তাও মায়ের কথায় এক প্রকার বাধ্য হয়েই সে তৈরি হতে চলল। দেখা যাবে কি হয়। বায়োটেকনোলজি ডিপার্টমেন্টের চেয়ারম্যান প্রফেসর ডক্টর আকবর রেহমান তার রিসার্চ স্টুডেন্টদের কাজ দেখে এসে নিজের অফিস কক্ষে বসলেন। এখন বিকেল 4টার মতো বাজে। তিনি তার জুনিয়র কলিগ অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ডক্টর শেহজাদ নেওয়াজকে কল করলেন। ডক্টর শেহজাদ নেওয়াজ সবে আজকের দিনের লাস্ট ক্লাস শেষ করে নিজের অফিস কক্ষে গেছেন।
ব্যাগ নিয়ে তিনি বেরোবেন তখনই কল আসাতে রিসিভ করে সালাম দিলেন। চেয়ারম্যান স্যার বলেন, তোমার ক্লাস শেষ শেহজাদ? ইয়েস স্যার। কাম টু মাই রুম। শেহজাদ ভাবলেন হয়তো স্টুডেন্ট ড্রপ লিস্ট চাইবে। আজকেই তো সাবজেক্ট উইথড্র করার শেষ দিন ছিল। তাই তিনি সেই লিস্টটা নিয়ে চেয়ারম্যান স্যারের রুমে গেলেন। ডক্টর শেহজাদকে দেখে চেয়ারম্যান স্যার বললেন, বসো শেহজাদ। ডক্টর শেহজাদ হাতের কাগজটা বাড়িয়ে দিয়ে বললেন, স্যার, হেয়ার ইজ স্টুডেন্ট ড্রপ লিস্ট এন্ড অল ডিটেইলস। I am also emailed you. Okay. Now listen to me. I have something important to talk. Sure sir. Please tell. দেখো শেহজাদ, আমি ভূমিকা করে বলবো না, কিন্তু এভাবে চলতে পারে না। ডক্টর শেহজাদের মুখশ্রীতে কিঞ্চিত বিরক্তির আভাস ফুটে উঠল। তিনি এক কথায় বললেন, বাট স্যার, ইটস টাইম টু রিটার্ন। আমি আমেরিকায় ফিরতে চাই। আমি তোমাকে আবারও বলবো, প্লিজ স্টে। স্টুডেন্টদের তোমাকে সত্যি প্রয়োজন। থাকতেই এসেছিলাম, কিন্তু ব্যক্তিগত কারণে পারছি না। আমার মনে হচ্ছে নাও ইটস হাই টাইম টু ফোকাস অন মাই ক্যারিয়ার। এটা বলেই ডক্টর শেহজাদ আর কালক্ষেপণ না করে উঠে গেলেন। ডাক্তার শেহজাদ চলে যেতেই আকবর রেহমান দীর্ঘশ্বাস ফেলে চেয়ারে চোখ বন্ধ করে মাথা এলিয়ে দিলেন। অনেক কাঠখড় পুড়িয়ে তিনি ডক্টর শেহজাদকে এই ডিপার্টমেন্টে এনেছিলেন যাতে স্টুডেন্টরা উপকৃত হয়। বেশ দায়িত্ববান ও চৌকস ছেলে। আস্তে আস্তে ডিপার্টমেন্টের পুরনো অভিজ্ঞতা সম্পন্ন শিক্ষকরা চলে যাচ্ছেন। অ্যাডজাংক্ট ফ্যাকাল্টি আনতে হচ্ছে। ডক্টর শেহজাদ চেয়ারম্যান স্যারের রুম থেকে বেরিয়ে নিজের রুমে গিয়ে ব্যাগ নিয়ে বেরিয়ে গেলেন। বেরোতে বেরোতে আমেরিকার যে ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করেছেন সেখানকার মেইল এসেছে কি না দেখে নিলেন। পাত্রপক্ষের সামনে বসে আছে মীরা। পাত্রের মা ও বোন মীরাকে বেশ বিচক্ষণতার সাথে পর্যবেক্ষণ করে চলেছে। এদিকে পাত্রও যে তাকে পলকহীন দৃষ্টিতে দেখতে, তা তার অস্বস্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। পাত্রের বোন বলে উঠলেন, মেয়ের বয়স বেশি শুনলাম। তা তোমার বয়স কত? মীরা মাথা নিচু রেখেই নম্র স্বরে জবাব দিল, 26 বছর 1 মাস। বাহ, মাস সহ বলে দিলে, যাতে একটু বেশি না ভেবে ফেলি। তা শুনেছি তুমি নাকি চাকরি করো। কোথায় চাকরি করো? বিয়ের পরও কি চাকরি করবে নাকি? মীরা এবার মাথা উঠাল, পূর্ণ দৃষ্টিতে চেয়ে প্রত্যুত্তর করল, হ্যাঁ আমি চাকরি করি, আর বিয়ের পরও চাকরি করব। আমি ইন্ডিয়াতে একটা বায়োটেক ল্যাবে আছি। মীরার জবাব শুনে পাত্রপক্ষের মাথায় যেন বজ্রপাত হল। তাদের চোখের মণি যেন অক্ষিগোলক ছেড়ে বেরিয়ে আসবে। পাত্রের মা আতকে উঠে শুধালেন, ইন্ডিয়াতে? আবার বিয়ের পর চাকরিও করবে? উনার এহেন স্বর ও প্রশ্ন শুনে মীরার ভীষণ হাসি পেল। তাও সে হাসল না। হাসলে তো তাকে অভদ্রের আখ্যা দিয়ে বসবে। সুন্দর করে জবাব দিল, কেন আন্টি? কি হয়েছে তাতে? কি আর হবে বলো? আমাদেরই বোঝার ভুল ছিল। বয়স্ক মেয়ে এতদিন কি বাড়িতে শুধু শুধু বসিয়ে রাখবে? কোনো কারণ ছিল তাই তো বসে আছে। মীরা তাদের কথার ধরন বুঝলেও ইচ্ছে করেই না বোঝার ভান করে প্রশ্ন করল, কি কারণ ছিল আন্টি? না মানে আপনারা বললেন কারণ ছিল, কারণটা তো আমার জানা নেই। যদি বলতেন তাহলে সুবিধা হতো। থাক মা, আর কথা বাড়িও না। যা বোঝার বুঝে গেছি। পাত্রের মায়ের কথা শুনে মীরাও বুঝে গেল কি হতে চলেছে। তাই সে মুচকি হাসল। তার বাবা মায়ের মুখের দিকে এক পলক চেয়ে ভারী দুঃখ বোধ করল। বড্ড বাজে ভাবে ফেসে গেছেন উনারা। ব্যালকনির গ্রিল ধরে দাঁড়িয়ে আছে মীরা। আজ আবারও পাত্রপক্ষ তাকে প্রত্যাখ্যান করেছে। তাতে মীরার দুঃখ নেই।
বরং আনন্দ হচ্ছে এরকম মনোভাব পোষণকারী পরিবার থেকে আগেই বেঁচে গেছে। যদি উনারা নিজেদের মনোভাব লুকিয়ে বিয়ে পর্যন্ত চলে যেত তাহলে কি হতো ভাবা যায়। কিন্তু মাঝে মাঝে বাবা মায়ের মুখের দিকে তাকালে নিজেকে বড্ড অপরাধী মনে হয়। নিজের অতীতের জন্য তাদেরকে কষ্ট দিয়ে ফেলল না তো? দীর্ঘশ্বাস ফেলল মীরা। রাতের আধারে তারকাময়ী আকাশটা বড্ড সুন্দর দেখাচ্ছে। তার মাঝে একটা চ্যাপ্টা আকৃতির শুভ্র চন্দ্রমা। একাকী নির্জনে নীরবে এই সৌন্দর্যের মোহ যে কাউকে মোহিত করবে। আচমকা ফোনের রিংটোনে ঘোর কাটে মীরার। ব্যালকনির দরজার কাছেই বুক শেলফের উপর ফোনটা রাখা ছিল। ফোনটা হাতে নিয়ে দেখে হোয়াটসঅ্যাপে তার ইন্ডিয়ার বান্ধবী, রুমমেট ও কলিগ রাইমার কল এসেছে। মীরা ফোন রিসিভ করে হ্যালো বলতেই অপর পাশ থেকে ভেসে আসে, কবে আসবি মীরা? আই রিয়েলি মিস ইউ। আসবো 2 সপ্তাহের ছুটি তো, আর 6 দিন বাকি। রাইমা উৎসাহী হয়ে জিজ্ঞাসা করল, আজ না তোকে পাত্রপক্ষ দেখতে এসেছিল? কি বলল তারা? আশীর্বাদের ডেট ফিক্সড করে গেছে। না, রিজেক্ট করে গেছে। রাইমা যেন ভীষণ অবাক হল। সে বিস্ময়ের কণ্ঠে বলল, ওমা, কেন? সেইবারে না হয় বুঝলাম যে ওরা কম বয়সী মেয়ে চেয়েছে। এইবার তো ঘটককে আগে থেকেই বলে রেখেছিল। তাহলে? মীরা ফুস করে নিঃশ্বাস ছেড়ে বলল, আমার খুঁত আছে। আমি ইন্ডিয়াতে জব করি, তাই বলে রিজেক্ট করে গেল। রাইমা যেন হঠাৎই উত্তেজিত হয়ে পড়ল। ফুঁসে উঠে বলে, ধুয়ে দিলি না কেন ওদের? সবসময় মেয়েদের চরিত্র নিয়ে প্রশ্ন তোলা স্বভাব হয়ে গেছে। আমার তো মন চায় কানের নিচে একটা দিই। জন্মেছে তো এক নারীর গর্ভে, তাও নারীর চরিত্রের বিচার করে, আবার নিজে নারী হয়েও। থামো তুই, সবে ল্যাব থেকে এসেছিস, রেস্ট কর। বাই। রাইমা আরও কিছু বলতে চাইছিল, তার আগেই মীরা কল কেটে দিল। রাইমা হতাশ হয়ে বলে, ওই স্বরবর্ণ না ব্যঞ্জনবর্ণটাকে হাতের কাছে পাই শুধু। আচ্ছা মতো ভর্তা করব। হুহ। রাইমা তারপর ফ্রেশ হতে চলে যায়। মীরা তার মায়ের ঘরে যায়। সেখানে বাবা মা দুজনেই আছে। মীরা বলে, আমি আর 5 দিন পর চলে যাব। তোমরা এর মধ্যে কিছু করতে পারলে করো, নয়তো এইবারের ছুটিতে সম্ভব না। মীরার বাবা মিস্টার রফিক তালুকদার গম্ভীর স্বরে বলেন, তুমি দেশেই জবের খোঁজ করছো না কেন? ইন্ডিয়া অত দূরে যাওয়ার কি দরকার? খুঁজব। ওই বায়োটেক ল্যাবটা ভালো, অভিজ্ঞতা হবে ভালো, সিভিতে ভালো ইমপ্যাক্ট ফেলবে। মেয়ের কথায় মিস্টার রফিক তালুকদার সন্তুষ্ট হতে পারলেন না। তিনি রুষ্ট স্বরে বললেন, আজকে ওরা ফিরে গেল ইন্ডিয়ার জবের কারণে। বাবার কথাটা শুনে মীরা ভ্রুকুটি করে। সে জবাবে বলে, মোটেও না, তাদের প্রবলেম চাকরি নিয়ে। ওরা আমার চরিত্রে প্রশ্ন তুলেছে। শোনো বাবা, চরিত্র হচ্ছে নিজের কাছে। যে ধরে রাখতে জানে সে দেশ বিদেশের যেখানেই থাকুক নিজের চরিত্রের উপর আঁচ আসতে দেয় না। ওদের বিয়ের আগেই এত সন্দেহ, তো বিয়ের পর কি করবে? মীরার মা মিসেস মলি জাহান মেয়েকে ইশারায় থামতে বলছেন। মীরা এবার মাকে বলে, বারবার এসব ভালো লাগে না। আমি আর 5 দিন আছি, তার মধ্যে বিয়ে ঠিক করতে পারলে করো, তারপর আমি চলে যাব। পরের বার আসলে বিয়ের কাজ, আর আমি দেশেও জবে ট্রাই করব। এটুকু বলে মীরা হনহনিয়ে বাবা মায়ের রুম থেকে বেরিয়ে নিজের রুমে এসে দরজা দেয়। মীরার বড় ভাবি শারমিন তার শ্বশুর শাশুড়ির ঘরের বাহিরেই ছিল। সে ভেতরে গিয়ে বলে, মা বাবা, ওর উপর এত রাগ করবেন না। বিয়ের হুকুম হলে তো বিয়ে হবেই। মিসেস মলি জাহান শান্ত স্বরে বললেন, জানি মা।
কিন্তু মেয়ের বিয়ের আগ পর্যন্ত চিন্তা যে কমে না। তোমারও তো মেয়ে আছে। সেও বড় হবে, তখন তোমারও এমনই চিন্তা হবে। দেখা যাক কি হয়। শারমিন নীরব সম্মতি দিয়ে চলে আসে। শারমিন তার 5 বছরের মেয়ে মৃদুলাকে পাঠায় তার ফুফির ঘরে পড়তে। মৃদুলাও খুশি মনে পড়তে যায়। শেহজাদ তার বাড়িতে পা রাখা মাত্রই এক ছোট 5 বছরের পুতুলের মতো লালচে বাদামি চুলের বাচ্চা দৌড়ে এসে বাবা বলে জড়িয়ে ধরে। শেহজাদও খানিক নিচু হয়ে বাচ্চাটাকে জড়িয়ে ধরে বলে, সারাদিন কি কি করলে মাম্মাম? হোমওয়ার্ক কমপ্লিট করেছো? বাচ্চা মেয়েটা কপালে হাত দিয়ে বলে, উফ বাবা, সবসময় শুধু পড়াশোনা তোমার। আমার হোমওয়ার্ক দেয় অল্প একটু, ওটা আমি স্কুল থেকে ফিরেই দাদু মনির সাথে করে ফেলি। মেয়ের কথা শুনে শেহজাদ হাসে। তার সারাদিনকার ক্লান্তি নিমিষেই শেষ। শেহজাদ বলল, এই তো গুড গার্ল। তোমার দাদুমণি কোথায়? দাদুমণি চাঁদচুর ঘরে। চাঁদচুর সেলাইন শেষ, বদলে দিচ্ছে। আচ্ছা তুমি খেলো, আমি ফ্রেশ হয়ে আসি। শেহজাদ তার মেয়েকে কোল থেকে নামিয়ে ফ্রেশ হতে চলে যায়। রাতের খাবারের সময় শেহজাদ ও তার পরিবারের সবাই একসাথে হয়েছে। রাত 10টা বাজে। শেহজাদের মেয়ে ফ্রিসা আগেই খেয়ে নিয়ে এখন ড্রয়িং করছে। খেতে খেতে শেহজাদের ফুফা ডক্টর আকবর রেহমান বলেন, ফ্রিসাকে দেখো শেহজাদ, ওর কথা ভেবে হলেও থেকে যাও। তুমি কি চাও ও একা একা বড় হোক? শেহজাদ তাকালো না, এক ধ্যানে খাচ্ছে। ডক্টর আকবর রেহমান নিজের স্ত্রীকে ইশারা করলেন। উনার স্ত্রী শাহিদা রেহমান বলেন, এমন জেদ করছো কেন? আমেরিকায় তুমি কাকে পাবে? ভাই ভাবিও তো জীবিত নেই। শেহজাদ এবার খাওয়া থামালো। অতঃপর বলল, তাহলে আপনারা জেদ ছেড়ে দিন, আমিও কোথাও যাব না। তুমি কি চাও না আমাদের ফ্রিসা মায়ের আদর ভালোবাসা পাক? ডক্টর আকবর রেহমানের প্রশ্নে শেহজাদ সরাসরি জবাব দেয়, না, চাই না। ওর নিজের মা ছাড়া কেউ ওকে মায়ের আদর দিতে পারবে না। তাছাড়া একটা মেয়েকে আমি শুধু ফ্রিসার মা হিসেবে তো আনতে পারবো না, তাই না? বিয়ে করতে হবে আমার। আমি ফ্রিওনাকে ছাড়া আর কাউকে ভালোবাসতে পারবো না। মিসেস শাহিদা রেহমান বললেন, একা এভাবে কতদিন থাকবে? আমরা চলে গেলে তুমি আর ফ্রিসা একদম একা হয়ে যাবে। আপনারা তাহলে এতদিন কিসের আশায় ছিলেন? খারাপ লাগলে আগেই সরি বলছি। আপনাদের একজনের কিছু হলে অন্যজন কিভাবে থাকবেন? কথার জালে জড়িও না শেহজাদ। ফ্রিওনাও কিন্তু মৃত্যুর সময় ফ্রিসার জন্য মায়ের আবদার করে গিয়েছিল। সেই সাথে তোমার জীবনেও একজন ভালোবাসার মানুষের। শেহজাদ প্লেটের খাবারের শেষটুকু খেয়ে উঠে দাঁড়িয়ে বলে, আপনারা আমায় কথার জালে জড়াচ্ছেন। আমি নিজের জন্য ভালোবাসার মানুষ যদিও খুঁজে পাই, কিন্তু কোথাও ফ্রিসার জন্য মা খুঁজে পাব না। বারবার এক কথা বলবেন না, না হলে কিন্তু আমি বাধ্য হব। শেহজাদ উঠে চলে গেলে ডক্টর আকবর রেহমান ও উনার স্ত্রী দীর্ঘশ্বাস ফেলেন। সকালের নাস্তা করে মীরা ইন্টারনেটে কিছু জবের সার্কুলার চেক করল। সাপ্তাহিক ছুটির দিন হওয়াতে সবাই আজ বাড়িতে, তাই তো বেশ জমজমাট আয়োজন। বিকেলে আবার ভার্সিটির কিছু ফ্রেন্ডদের সাথে মীরার দেখা করার কথা। সবাই আজ রবীন্দ্র সরোবরের ওখানে বিকেলবেলা ছবি টবি তুলে একটা রেস্টুরেন্টে বসবে, আড্ডা দিবে। জুম্মার নামাজের পর বাড়ির পুরুষ সদস্যরা ফিরলে একসাথে লাঞ্চ করার পর বেরোনোর জন্য তৈরি হতে মীরা বেশ সুন্দর একটা কালো কটন সিল্ক শাড়ি বের করে পরে নিল। শাড়িটি তাকে রাইমা গিফট করেছিল। সাথে কালো পাথরের বড় ঝুমকো চুড়ি। লম্বা ঢেউ খেলানো চুলগুলোকে সামনে দিয়ে ঢিলে করে এনে খোপা করে সেট করে নিল। চোখে কাজল, ঠোঁটে হালকা নুড শেইডের লিপস্টিক।
তার উপর হালকা মেকআপের ছোঁয়ায় সাজ শেষ করে কালো পার্সটা নিয়ে মা আর ভাবিকে বলে বেরিয়ে পড়ল। আগে থেকেই উবারে বলা ছিল। বাড়ি থেকে বের হয়ে সামনের গলি পেরিয়ে রোডে উবার অপেক্ষা করছে। গাড়িতে উঠবে তখন গলির ফুলের দোকানে সাদা গোলাপ দেখে 3টে কিনে নিল। তারপর খোপায় লাগিয়ে নিজেকে ফোনের ক্যামেরায় দেখে একটা সেলফি তুলল। পরে ছবিটা রাইমাকে হোয়াটসঅ্যাপ করে দিল। এদিকে শেহজাদ ল্যাপটপের মধ্যে ডুবে আছে। ফাইনাল পরীক্ষার প্রশ্ন আগামীকাল করবে, তাই আজকে কিছু আর্টিকেল রিসার্চ করছে। ফ্রিসা সারাদিন বাসায় থেকে থেকে বোর হয়ে বাবার কাছে এসে হাজির। আবদার করে বসল, বাবা চলো না ঘুরতে যাই। শেহজাদ ল্যাপটপেই মুখ গুজে বলে, উহুম, তুমি দাদুমণির সাথে যাও। চলো না বাবা তুমিও। শেহজাদ নরম স্বরে বলল, দেখছো তো কাজ করছি। ফ্রিসা এবার জেদ ধরে রইল, সে যাবেই যাবে। তখন মিসেস শাহিদা রেহমান এসে বললেন, নিয়ে যাও না, এত কাজ করে কি হবে? মেয়েটা সপ্তাহে 2 দিন তোমাকে কাছে পায়, তাও তুমি কাজে ডুবে থাকো। শেহজাদ লম্বা নিঃশ্বাস ছেড়ে বলল, সবসময় তো আপনি নিয়ে যান, আজ কেউ নিয়ে যান না। ফ্রিসা বলে ওঠল, আজ আমরা সবাই যাব। তুমি, দাদুমণি, দাদাভাই ও চাচু। ওই যে বাসার সামনে লেক আছে ওখানে। মিসেস শাহিদা রেহমানও বললেন, রাজি হয়ে যাও শেহজাদ, চলো ঘুরে আসি। আচ্ছা চলুন। ফ্রিসা খুশিতে লাফিয়ে উঠে বাবার গালে চুমু এঁকে ছুটে তৈরি হতে গেল। শেহজাদ হালকা হেসে ল্যাপটপ বন্ধ করে রাখল। রবীন্দ্র সরোবরের লেক পারে বন্ধুদের সাথে ছবি তোলা ও সেগুলো বাকিদের দেখাতে ব্যস্ত মীরা। মীরার ভার্সিটি লাইফের বেস্ট ফ্রেন্ড জিনিয়া আজ ওর হাত ছাড়ছেই না। আড্ডা মশগুলে ঝালমুড়ি যেন আরো জমে গেছে। জিনিয়া মীরাকে বেশ কয়েকটা সুন্দর ছবি তুলে দিয়েছে, সেই সাথে মীরাও জিনিয়াকে। গ্রুপ ছবি আরেকটু পর তোলা হবে। জিনিয়া মীরাকে নিয়ে কয়েক হাত দূরে বসে গল্প জুড়ে দিয়েছে। জিনিয়া এরই মধ্যে বলে, ভাই বিয়ে করে বড্ড ফেসে গেছি রে। যেখানেই যাই হাসবেন্ডটাকে সাথে করে নিতেই হবে। আজকে ওকে অনেক রিকোয়েস্ট করে রেখে এসেছি। আগের লাইফটাই ভালো ছিল না রে। তা ঠিক বলেছিস, কিন্তু ভাইয়া তো তোকে কত ভালোবাসে। তোর ভাইয়া আমাকে ভালোবাসে বলেই তো আমি ফেসে গেছি। তার ভালোবাসার সাগরে ডুবে ডুবে আজ হাবুডুবু খাচ্ছি। না হলে দেখ আমার ক্রাশগুলো যা জোস জোস ছিল। মীরা আলতো মেরে বলে, চুপ, তোর বিয়ে হয়েছে না, এসব বলবি না। এখন বলার কথা আমার, কিন্তু বলছিস তুই। তো বল, তোর ক্রাশগুলাকে কি তুই ভুলে গেছিস? তার মধ্যে কিন্তু ভার্সিটির হ্যান্ডসাম শেহজাদ স্যারও ছিল, যখন উনি প্রথম প্রথম ভার্সিটিতে জয়েন করেছিল। মীরা তৎপর হয়ে আশেপাশে চেয়ে জিনিয়ার মুখে হাত দিয়ে চেপে বলে, থামো থামো, আস্তে বল। উনি বিবাহিত, একটা কিউট ডলের মতো বেবিও আছে। এসব বলিস না। ও তাই নাকি? তুমি যে উনার ক্লাসে বসে হা করে উনার দিকে তাকিয়ে থাকতে। মীরা অস্বীকার করে বলে, মোটেও না, আমি পড়া বুঝতাম। উনি অনেক ভালো বুঝায়। হয়েছে হয়েছে, বুঝেছি। ওই বর্ণ ভাইয়ের পাল্লায় পড়ে তুমি ক্রাশ টাস থেকে দূরে সরে গেছো। কিন্তু ওই লোক একটা চিটার ছিল। হুট করে মীরার মন খারাপ হয়ে গেল। সে সামনের জলরাশির দিকে দৃষ্টি সরিয়ে উদাস কণ্ঠে বলল, বাদ দে প্লিজ। ও আমার জীবনের এক বিষাক্ত অতীত। যদি বুঝতাম তবে ভার্সিটির প্রায় লাস্টের দিকে এসে এভাবে ফেসে যেতাম না। জিনিয়া মীরাকে পাশ থেকে জড়িয়ে বলে, অতীত ভুলতে বর্তমানে কাউকে তো স্থান দে। সে তো বউ নিয়ে বেশ আছে, জাপানে থাকে এখন। জাপানে গিয়েই সেখানকার মেয়ে বিয়ে করে নিয়েছে।
সে তোদের 1.5 বছরের ভালোবাসার কথা মনে রাখেনি। তুই কেন সেটা মনে রাখবি? আগের মতো ফুলে ফুলে মেতে থাক মীরা। তোকে মূর্ছিত ভালো লাগে না। জিনিয়ার কথা শুনে মীরা আলতো হাসল। অতপর চকচকে রৌদ্রময় নীল অম্বরে চেয়ে চোখ বুজল। না, তার এখন আর বর্ণের জন্য কষ্ট হয় না, কিন্তু জীবনে ঠকে যাওয়ার আফসোস হয়। হঠাৎ একটা কাগজের প্লেন এসে মীরার চোখে লাগে। মীরা আকস্মিকভাবে চোখ মেলে দেখে নিল কাগজের প্লেনটা। অদূরের লালচে বাদামি চুলে 2 ঝুঁটি করা এক ছোট বাচ্চা মেয়ে ভয়ে জড়সড় হয়ে দাঁড়িয়ে আছে। জিনিয়া তার হাজবেন্ডের সাথে চ্যাটিংয়ে হঠাৎই ব্যস্ত হয়ে পড়েছে। মীরা উঠলে জিনিয়া ওর দিকে চেয়ে বলে, কি হলো? কিছু না, তুই কথা বল। মীরা কাগজের প্লেনটা উঠিয়ে হাসিমুখে বাচ্চাটার কাছে যায়। তারপর হাঁটু গেড়ে বসে বাচ্চাটার গালে হাত দিয়ে বলে, কি কিউট তুমি, মাশাআল্লাহ। বাচ্চাটা ভয় ভয় বলে, সরি আন্টি, আমি ইচ্ছে করে করিনি। তুমি বকো না। কে বকবে তোমাকে? এত কিউট পুতুলকে বকবে কে বলো তো? বাচ্চাটা খুশি হয় ভীষণ। সে মীরার গালে হাত দিয়ে বলে, তোমাকে ফেইরিটেলের ফেইরির মতো লাগছে। ইউ আর সো প্রিটি। মীরা মিষ্টি হাসল। তখনই একজন পুরুষ বাচ্চাটির নাম ধরে ডাকতে ডাকতে ছুটে এলো। এসেই বাচ্চাটিকে নিজের দিকে ঘুরিয়ে হাঁপাতে হাঁপাতে বলল, ফ্রিসা, তুমি একা একা এসেছো কেন? দেখছো না কত মানুষ? যদি হারিয়ে যাও। মীরা সামনের লোকটাকে দেখে উঠে দাঁড়ালো। অতপর চুপ করে রইল। ফ্রিসা বলল, রিল্যাক্স বাবা, আমি প্লেন দিয়ে খেলছিলাম। দেখো, খেলতে খেলতে এই আন্টির চোখে প্লেনটা লেগে গেছে। শেহজাদ এবার সামনের রমণীটির দিকে তাকালো। কালো শাড়ির রমণীটিকে সে চিনে। শেহজাদ বলল, মীরা তুমি? মীরা সালাম দিয়ে হাসিমুখে বলল, জি স্যার। ও সরি। ফ্রিসা ইন্টেনশনালি করেনি। ইটস ওকে স্যার। বুঝতে পেরেছি আমি। ফ্রিসা দুজনের মুখের দিকে চেয়ে সন্দিহান হয়ে শুধায়, ডু ইউ নো ইচ আদার? তখন পেছনে থেকে একজন বলে উঠল, হ্যাঁ ফ্রিসা, তোমার বাবা আর এই আন্টি একে অপরকে চেনে। ফ্রিসা পেছনে ঘুরে দেখে তার দাদুভাই কথাটা বলেছে। সাথে দাদুমণি ও হুইলচেয়ারে বসা চাচুও এসেছে। ফ্রিসা কৌতূহলী হয়ে প্রশ্ন করে, কিভাবে? মীরা ওর কৌতূহল মেটাতে বলে, তোমার বাবা ও দাদুর স্টুডেন্ট আমি। ও আচ্ছা, তুমি খুব প্রিটি আন্টি। মাম্মামের পর ইউ আর এ প্রিটি গার্ল। মীরা কথাটাকে সহজভাবেই নিল, কারণ প্রতিটা সন্তানের কাছে তার মা সবচেয়ে সুন্দর। কিন্তু সহজভাবে নিতে পারল না শেহজাদ। সে ফ্রিসাকে তারা দেখিয়ে বলল, চলো ফ্রিসা, আন্টিকে বায় বলো। ফ্রিসা হালকা মন খারাপ করে বায় বলে চলে যেতে নিবে। তখনই কয়েকটা কণ্ঠস্বর একত্রে ডেকে উঠল, স্যার, স্যার, দাঁড়ান। শেহজাদ পেছনে ঘুরে দেখে 14-15 জনের গ্রুপ তাকে ডাকছে। সবাই ছুটে এসে শেহজাদকে ঘিরে ধরে। বাহানা ছবি তুলবে। প্রথমে গ্রুপ সেলফি। সেলফিতে ডক্টর আকবর রেহমান এবং তার স্ত্রী, পুত্র ও ফ্রিসাও শামিল। তারপর সবার সাথে সিঙ্গেল ছবি। মীরা একটু সরে দাঁড়ালো। হুড়োহুড়ি শেষ হলে সেও ছবি তুলবে। মীরার পাশে এসে দাঁড়ালেন ডক্টর আকবর রেহমান। তিনি মীরাকে শুধান, কেমন আছো মীরা? মীরা আচমকা থতমত খেয়ে যায়। তার অস্বস্তি হচ্ছে, তাও সৌজন্যতার বশে বলে, আলহামদুলিল্লাহ স্যার। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। প্রস্তাবটা কি ভেবে দেখলে? মীরা কেঁপে উঠল। এখান থেকে সরে যাওয়ার জন্য মাথা নিচু করে এদিক ওদিক তাকাচ্ছে। ডক্টর আকবর রেহমান আবারও বললেন,
এই ছোট বাচ্চাটাকে দেখো, তুমি রাজি হলে ও মা পাবে। আমি জানি তুমি গতানুগতিক সৎমাদের মতো হবে না। হকচকিয়ে চাইল মীরা। আকস্মিক শোনা অপ্রত্যাশিত শব্দগুচ্ছ তার মস্তিষ্ক গুলিয়ে ফেলছে। নন্যমনের গহ্বরে উদিত হচ্ছে অসংখ্য প্রশ্নের বাহার। কি করবে মীরা? মীরার বিস্ময় এখনো কাটেনি। ডক্টর আকবর রেহমান ফের বলেন, ফ্রিসা খুব একা একা থাকে। ওর দাদুমণির সাথে যেটুকু সময় থাকার থাকে, তারপর নিজের মতো। শেহজাদও ওকে খুব একটা টাইম দিতে পারে না। বাসায় আসলেও কাজ ও ল্যাপটপেই বসে থাকে। মায়ের অভাবটা খুব বেশি কষ্ট দেয় ওকে। ওর ড্রয়িং খাতার ছবি দেখলেই বোঝা যায়। মাঝে মাঝে ও একা একা কথাও বলে। মীরা ঢোক গিলে নিজেকে ধাতস্থ করে ফ্রিসার দিকে দৃষ্টি ফেলে। পুতুলের মতো বাচ্চাটা সবার সাথে কি সুন্দর মেতে আছে। দেখে মনেই হবে না বাচ্চা মেয়েটার হৃদয়ের অন্তঃস্থলে এক রাশ দুঃখ লুকিয়ে আছে। মীরা আকুল হয়ে শুধায়, ওর মায়ের কি হয়েছে? মারা গেছে। মীরার বুকটা কেঁপে উঠল, সাথে সাথে দোয়া পড়ল। তারপর প্রশ্ন করল, কি হয়েছিল? ডক্টর আকবর রেহমান লম্বা নিঃশ্বাস ফেললেন। অতঃপর জবাব দিলেন, ফ্রিসার জন্মের সময় ফ্রিউনার কিছু প্রবলেম ছিল যা ফ্রিউনা তখন কাউকে জানায়নি। পরে সেটা টিউমারে রূপ নেয়। টিউমার থেকে ক্যান্সার। ফ্রিউনার মায়ের মৃত্যুও এই কারণেই হয়েছিল। উনি চিকিৎসা করায়নি। না। মীরা বেকুল হয়ে জানার আগ্রহে আছে। ডক্টর আকবর রেহমানের কণ্ঠে ঝরে পড়ে এক রাশ হতাশা। তিনি বলেন, নিজের অসুস্থতাও প্রকাশ করতে চাইতো না। শেহজাদও ঠিক তেমনটাই। ফ্রিউনার যখন গুরুতর অবস্থা তখন সে দ্বিতীয়বার প্রেগন্যান্ট। এই তো প্রায় 2.5 বছর আগের কথা। তখন 3 মাসের প্রেগন্যান্সি। শেহজাদ তখনই জানতে পারল সবটা। ফ্রিসার জন্ম আমেরিকাতে হওয়াতে ফ্রিউনা সবটা লুকাতে পেরেছিল। ফ্রিউনার প্রথম প্রেগন্যান্সি জানার কিছুদিন আগেই শেহজাদ বাংলাদেশে এসে ভার্সিটিতে জয়েন করেছিল। চাইলেও সব ছেড়ে যেতে পারছিল না। তখন ফ্রিউনার বাবা, দাদি ও শেহজাদের বাবা মা আমেরিকায় ওর কাছেই ছিল। তাই শেহজাদ অনেকটা নিশ্চিন্তে ছিল। ফ্রিউনা নিজের আসল প্রবলেমের কথা কাউকে জানতে দেয়নি। সে ভেবেছিল এটা ঠিক হয়ে যাবে। কিন্তু যখন সেকেন্ড প্রেগন্যান্সির সময় শেহজাদ সব জানতে পারল তখন ফ্রিউনাকে বারবার বলা হয়েছে বেবি অ্যাবর্শন করে ট্রিটমেন্ট করাতে। কিন্তু ফ্রিউনা এতটাই জেদি যে সে দরকার পড়লে সব ছেড়ে চলে যাওয়ার হুমকি পর্যন্ত দিয়েছে। তারপর আর কি? প্রেগন্যান্সির 7 মান্থে ক্রিটিক্যাল সিচুয়েশনে ওকে হসপিটালে অ্যাডমিট করা হয়। থেমে একটু দম নিল ডক্টর আকবর রেহমান। মীরা অস্থির হয়ে আছে। শরীর কাঁপছে তার। সে অধৈর্য হয়ে শুধায়, তারপর? এরই মধ্যে মীরার ডাক পড়ল। জিনিয়া ডাকছে ছবি তোলার জন্য। ডক্টর আকবর রেহমান বলল, যাও ছবি তুলো। বাকিটা তুমি হয়তো আন্দাজ করতে পারছো। মীরা ঠোঁট কামড়ে লম্বা শ্বাস নিল। ওই সময়টা নিজে কল্পনা করতে নিলেও ঘাবড়ে উঠছে মীরা। অতঃপর ঘাড় নেড়ে আঁচল দিয়ে কপালের ঘর্ম বিন্দুদের মুছে নিয়ে বন্ধুদের দিকে এগুলো। জিনিয়া মীরাকে টেনে এনে বলে, ধর ক্যামেরা ধর। স্যারের সাথে সুন্দর একটা ছবি তুলে দে। তারপর ফ্রিসার সাথেও। মীরা বিনাবাক্যে ক্যামেরা নিয়ে ঠিকঠাক করে ছবি তুলে দিল। এরপর জিনিয়া মীরার হাত থেকে ক্যামেরা নিয়ে মীরাকে স্যারের পাশে দাঁড়াতে বলল। মীরা একটু ইতস্তত করছিল, কিন্তু এখন ছবি না তুললেই বরং অস্বস্তিকর লাগবে। তাই ওষ্ঠকোণে কৃত্রিম হাসি রেখে ছবি তুলল। একটা ছবি তোলার পরেই ফ্রিসা উচ্ছ্বাসিত হয়ে বলে উঠল, আমিও আন্টি ও বাবার সাথে ছবি তুলব। জিনিয়া সায় দিয়ে বলে, অবশ্যই। তুমি দাঁড়াও বেবি, আন্টি তুলে দিচ্ছি।
মীরা ও শেহজাদ দুজনেই অপ্রস্তুত হয়ে গেল। অন্য কারো বেলায় ফ্রিসা এই জেদ করেনি। নির্দিষ্ট দূরত্বে দাঁড়িয়েছিল। শেহজাদ বলে, তোমরা তুলো। আমি আর তুলব না। কিন্তু ফ্রিসা জেদ ধরেছে, না বাবা, তোমাকে তুলতেই হবে। প্লিজ বাবা, প্লিজ। মীরাও জিনিয়াকে চোখের ইশারায় না করলে জিনিয়া বরং আরো বলে, স্যার, আপনি ফ্রিসার কাঁধে এক হাত রাখুন। আর মীরাও। জিনিয়া বলতে দেরি, কিন্তু ফ্রিসা ওদের এক হাত নিজের কাঁধে রাখতে দেরি করে না। তৎক্ষণাৎ মীরা ও শেহজাদ দুজনেই চকিত দৃষ্টিতে একে অপরের দিকে তাকায়। জিনিয়া তার পটু হাতে মুহূর্তেই সেটা ক্যাপচার করে নিল। তারপর ওরা দৃষ্টি সরিয়ে সামনের দিকে তাকালে আরেকটা ছবি তুলে নেয়। ছবি তোলা শেষে শেহজাদ বলে, আই ফিল সো হ্যাপি টু মিট অল অফ ইউ। হ্যাভ ফান। বাই। টেক কেয়ার। সবাই উষ্ণ বিদায়বার্তা দিয়ে শেহজাদদের বিদায় দেয়। এরপর মীরা ও তার বন্ধুরা আগে থেকে বুক করা রেস্টুরেন্টে যায়। বাড়ি ফিরে মীরা ফ্রেশ হয়ে আজকের দিনের ছবিগুলো দেখছিল। পরপর ফ্রিসা ও শেহজাদ স্যারের সাথে ছবি দুটো দেখে কিয়ৎ সময় ব্যয় করে। ছবিটা দেখেই কেমন অস্বস্তি হতে থাকে তার। তৎপর জলদি করে ফোনের স্ক্রিন অফ করে চোখ বুজে নিঃশ্বাস ছেড়ে নিজেকে ধাতস্থ করে নেয়। হালকা মাথা ধরেছে, চা খেতে হবে। চটজলদি রান্নাঘরে গিয়ে চুলোয় চায়ের জন্য গুঁড়ো দুধ গুলিয়ে বসালো। তখন নিধি ও শারমিন রান্নাঘরের কাছেই ছিল। নিধি বলল, চা বানাচ্ছ? তাহলে আমার আর ভাবির জন্যও বানিও। শারমিন হাসতে হাসতে বলে, আমার ও নিধির চা তো নিধির চাখোর বিচ্ছুটাই অর্ধেক খেয়ে ফেলে। এটুকুন বাচ্চার চায়ের এত নেশা। নিধিও হেসে উঠে বলে, আর বলো না ভাবি, সে তো বিকেল হলেই আমাকে নজরে নজরে রাখে। মাঝে মধ্যে বিকেলে তুমি আমি যে ওকে লুকিয়ে চা খাই তা সে বুঝতে পেরে গেছে। নিহানের দেখা দেখি সিয়ামও চামচ দিয়ে চা খেতে চায়। মীরা আরো দুধ গুলিয়ে ও সাথে তরল দুধও দিয়ে দিয়েছে। ভাবিদের কথা শুনে মিটিমিটি হাসছেও। তার ছোট ভাইয়ের 3.5 বছরের ছেলে নিহানটা একদম তার ফুফির মতো চা খোর হয়েছে। বড় ভাইয়ের 1.5 বছরের ছেলেটাও নাকি চা খেতে চায়। ভাবা যায়। মীরা 3 কাপ চা বানিয়ে নিল। ভাবিদের দিয়ে নিজেও নিয়ে সাথে বসল। আড্ডায় আড্ডায় চা খাওয়া শেষ করে আবার নিজের ঘরে চলে গেল। মিসেস শাহিদা রেহমান স্বামীকে চিন্তিত দেখে পাশে এসে বসলেন। অতঃপর শুধালেন, কি হয়েছে? কিছু নিয়ে চিন্তিত। ডক্টর আকবর রেহমান নিজের স্টাডিরুমে চেয়ারে গা এলিয়ে চোখ বন্ধ করেছিলেন। স্ত্রীর কণ্ঠস্বরে ঠিক হয়ে বসলেন। ম্রিয়মাণ স্বরে বললেন, হ্যাঁ, তোমাকে বলেছিলাম না একটা মেয়ের কথা, যার সাথে কাল ভার্সিটিতে কথা হলো। হ্যাঁ, কি হয়েছে? মেয়েটার সাথে পার্কে আজও দেখা হলো। সবটা বললাম। জানি না কি সিদ্ধান্ত নিবে। তবে একজন অবিবাহিতা মেয়ে কি এই প্রস্তাবে রাজি হবে, তা নিয়ে সন্দিহান আমি। মিসেস শাহিদাও বললেন, এটা ঠিক বলেছ, হয়তো রাজি হবে না। কিন্তু তুমি ওই মেয়েকেই কেন বললে? কারণ মেয়েটা সফট হার্টের। আমার রিসার্চ স্টুডেন্ট ছিল, বেশ ডেডিকেটেড, রেজাল্টও ভালো। রিসার্চ স্টুডেন্টদের সাথে অনেকটা সময় আড্ডাও হতো। তখন এসব বিষয় উঠলে ওকে বলতে শুনতাম যে মেয়েরা অন্যের বাচ্চাকে তো বেশ আদর যত্ন করে, কিন্তু স্বামীর আগের ঘরের সন্তানকে সহ্য কেন করতে পারে না। আগের ঘরেরই তো সন্তান, আগের স্ত্রীর বিয়োগেই তো বিয়ে করেছে, জেনেই তো বিয়ে করেছে। এমন তো না যে স্বামী তাকে চিট করে অন্য মহিলাকে তার সংসারে ঢুকিয়েছে। ওর চিন্তাধারা সুন্দর, সাথে ওর অতীতও জানি আমি। যাকে মীরা ভালোবাসত সেই বর্ণও আমার মাস্টার্সের রিসার্চ স্টুডেন্ট ও লাস্টবার জিটিএ ছিল। বর্ণ জাপানে গিয়ে বিয়ে করে নিল, তারপর মীরাও মাস্টার্স করতে ইন্ডিয়া চলে গেল। ডক্টর আকবর রেহমান থামলেন। চিন্তা হচ্ছে তার।
যদি মীরা রাজি না হয়? মিসেস শাহিদা বললেন। মীরা রাজি হলেও ওর পরিবার, তাছাড়া শেহজাদ, কি যে হবে? এত চিন্তা ভালো লাগে না। বয়স হয়েছে, কখন কি হয়ে যায়। মিসেস শাহিদা হতাশ নিঃশ্বাস ফেলে ফ্রিসার খাওয়ার সময় হওয়াতে চলে যান।